প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। আজকে আমাদের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের একটা মন্তব্যের প্রতি আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে। তিনি বলেছেন যে বাংলাদেশের ব্যবসায়ীরা অত্যন্ত শক্তিশালী এবং তাদের সিন্ডিকেট ভাঙা সহজ না। এই কথাটি আমার কানে লেগেছে এই কারণেই যে এইসব মানুষ যখন দায়িত্বের বাইরে থাকেন, ইনি একসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এবং পরবর্তীতে তিনি সিভিল সোসাইটির সদস্য ছিলেন এবং তিনি অনেক উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন আমাদের কেমনে সিন্ডিকেট ভাঙতে হবে, কেমনে দ্রব্যমূল্যের দাম কমতে হবে। কিন্তু যখন তো আমরা দায়িত্ব দিলাম, 8ই আগস্ট যখন তারা দায়িত্ব নিল, তারপর থেকে কিন্তু বাংলাদেশে নিত্যপণ্যের বাজার একদম অস্থির হয়ে আছে। জিনিসপত্রের দাম এত বেড়েছে যে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের নাবিশ্বাস উঠেছে এবং আমাদের বাজার তো মূলত আমদানি পণ্য নির্ভর। এবং এই যে উনি বললেন যে ব্যবসায়ীরা শক্তিশালী, তাদের সিন্ডিকেট ভাঙা সহজ না, এই কথা বলে এই যে বাজারে অস্থিরতা, পণ্যের দাম বেশি, এর দায়টা কিন্তু তিনি কৌশলে ব্যবসায়ীদের উপরে চাপিয়ে দিলেন। এখানেই আমি একটু ইন্টারেস্টেড ছিলাম যে আসলেই কি ব্যবসায়ীরা এত খারাপ যে তারা সব সময় সুযোগ নিচ্ছে, বা এই যে নিত্যপণ্যের দাম বাড়ছে, গত 4 মাসে যে বাজার অস্থির, এই মানে অর্থনীতির টোটাল ম্যানেজমেন্টটা খুব পুয়ার হচ্ছে। এর জন্য কি আসলে ব্যবসায়ীরাই দায়ী? কোনো দায় এই খুনি ইউনূসের নাই, কোনো দায় এই সালেউদ্দিন সাহেবের নাই? এই জায়গাটা একটু ইনভেস্টিগেট করতে যে খুব মজার একটা তথ্য পেলাম এবং আমার কাছে মনে হয়েছে যে এটা আপনাদের সাথে আমার শেয়ার করা উচিত। আপনারা জানেন যে গত 3রা ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর পর্যন্ত আইএমএফের একটা দল বাংলাদেশ সফর করে গেছে এবং এবার তাদের উদ্দেশ্য ছিল আইএমএফের কাছে যে বাংলাদেশ একটা লোন নেয়, তার 4র্থ কিস্তি ছাড় করবে। তো প্রতিবার কিস্তি ছাড় করার আগে তারা বাংলাদেশের ইকোনমিক কারেন্ট অবস্থা দেখে এবং তারা কিছু শর্ত দিয়ে যায় যে এই শর্তগুলো পূরণ করলেই পরবর্তী কিস্তি ছাড় করা হবে। 5ই আগস্ট যখন শেখ হাসিনাকে জোরপূর্বক ক্ষমতা ত্যাগে বাধ্য করা হলো, সেদিন বাংলাদেশের রিজার্ভের পরিমাণ ছিল $21 বিলিয়ন। এটা গত 4 মাসে কমতে কমতে এটা $13 বিলিয়ন নেমেছে। আমরা পত্রিকায় দেখেছিলাম যে মানে রিজার্ভে হাত না দিয়েই তিনি বিল শোধ দিয়ে দেন, লোন শোধ করে ফেলেন, তিনি রিজার্ভে হাত দেন না। তো রিজার্ভে হাত না দিলে এই 3-3.5 মাসের মধ্যে $21 বিলিয়ন রিজার্ভ 13 বিলিয়নে কিভাবে নামে? $8 বিলিয়ন হাওয়া হয়ে গেছে। অথচ কদিন আগে আপনারা বললেন যে দেশ থেকে প্রতি মাসে $2 বিলিয়ন পাচার হতো। সেই হিসাবে এই প্রতি মাসে নাকি $2 বিলিয়ন পাচার হতো। তো সেই হিসাবে কিন্তু গত 4 মাসে $8 বিলিয়ন সেভ হওয়ার কথা, পাচার তো হয় না এখন। তো $8 বিলিয়ন সেভ হলে রিজার্ভ বাড়ার কথা, কিন্তু রিজার্ভ কমে গেছে $8 বিলিয়ন। সুতরাং আপনারা মুখে এক কথা বলেন, আপনাদের কমিশন একটা রিপোর্ট দেন, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। এই যে $13 বিলিয়ন রিজার্ভ নামলো, কিন্তু আইএমএফের কন্ডিশন ছিল 4র্থ কিস্তি ছাড় করার আগে রিজার্ভ থাকতে হবে $15.3 বিলিয়ন। তার মানে $2.3 বিলিয়ন ঘাটতি ছিল। তো এই টাকা কোথায় পাবে? তো 2.3 মানে $230 কোটি ঘাটতি ছিল। এই ঘাটতি পূরণে বাংলাদেশের সকল বাণিজ্যিক ব্যাংক থেকে পাগলের মতো ডলার সংগ্রহ করেছে এই সালেউদ্দিন সাহেবরা, এবং তারা $15.3 বিলিয়নের জায়গায় রিজার্ভ নিয়ে গেছে $15.5 বিলিয়ন। কিন্তু এই যে ঘাটতি ছিল $2.3 বিলিয়ন, এই ঘাটতিটা তারা জোরপূর্বক পূরণ করেছে বাংলাদেশের সব বাণিজ্যিক ব্যাংক থেকে। ফলে হয়েছে কি, বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে আপনি ডলার নিয়ে নিয়েছেন, এর ফলে পুরো ডলার বাজার বাংলাদেশে অস্থির হয়ে গেছে। ডলার এক সময় 110 টাকা ছিল $1 সমান, সেটা কদিন আগে ছিল $1 সরকারি বিনিময় হার 120 টাকা, এখন সেটা চলে গেছে 127 টাকায়। তার মানে 7 টাকা বেড়েছে। এইবার আমি আপনাদের একটা সহজ অঙ্ক বুঝাই। আমি যেহেতু অস্ট্রেলিয়ায় থাকি, মাঝে মধ্যেই আমার কাছে কিন্তু অনেক পরিচিত লোক বলে যে অস্ট্রেলিয়ার থেকে আমরা একটু ডাল আনতে চাই, ছোলা আনতে চাই, আমাদের একটু যোগাযোগ করায় দাও। তো আমি এই বিষয়গুলো নিয়ে মাঝে মধ্যে একটু খোঁজ খবর নিয়েছি যে আসলে ঘটনা কি। ঘটনা যেটা হলো যে বাংলাদেশের এই অস্ট্রেলিয়ার থেকে বলেন, যা বড় বড় দেশ থেকে বলেন, এই সব দেশ থেকে যারা বাংলাদেশে ইম্পোর্ট করে, সাধারণত বড় বড় বিজনেসম্যানরা তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই ব্যবসাগুলো তারা কন্টিনিউ করছে। সুতরাং অস্ট্রেলিয়ার যে এক্সপোর্টার বা যারা গ্রোয়ার, এদের সাথে বাংলাদেশের এইসব বড় ব্যবসায়ীদের একটা সম্পর্ক আছে এবং এরা
অনেক আগে থেকেই কিন্তু মালপত্রের অর্ডার দেয়। যেমন ধরেন একজন ব্যবসায়ী অস্ট্রেলিয়ার থেকে যদি $100 কোনো পণ্য ইম্পোর্ট করে, তার মানে $100 সমান তখন যদি 120 টাকা বিনিময় হারে, তাহলে হচ্ছে কত? $100 সমান 12,000 টাকা হচ্ছে। মানে আপনি যখন অর্ডার দিলেন মালটা, তখন সেই পণ্যের দাম হলো 12,000 টাকা, কিন্তু এর মধ্যে ডলারের সাথে টাকার বিনিময় হারের পরিবর্তনের কারণে টাকার মান আরও কমে গেল। তখন আপনি 127 টাকায় চলে গেছেন। তার মানে আপনি 120 টাকা হিসেবে একটা জিনিস অর্ডার দিলেন, কিন্তু অলরেডি ওটা 127 টাকা হয়ে গেছে। মানে ওই জিনিসের দাম বাংলাদেশে ঢোকার আগেই বেড়ে গেছে। তারপর ওটা যখন বাংলাদেশে ঢুকলো, বাংলাদেশে এটা বিভিন্ন হাত হয়ে ভোক্তার কাছে যায় বা যিনি কেনেন ক্রেতার কাছে যায়, কয়েকটা স্তর পেরিয়ে, তো অটোমেটিক দেখেন এই যে দামটা বাড়লো, এর মূলে কিন্তু ওই যে ডলারের বিনিময়ে টাকার যে ডিভ্যালুয়েশনটা হলো, অর্থাৎ টাকার মান ফল করেছে, সেটা এন্ড পয়েন্টে যে ভিকটিম হচ্ছে ক্রেতা। তো এই যে টাকার মান ফল করলেন, এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, এই দায়টা কার? এর দায় কি আপনি ব্যবসায়ীদের দেবেন, নাকি এই দায়টা আপনার? এই দায়টা আপনার। এই দায়টা খুনি ইউনূস সরকারের। এই ব্যর্থতাটা আপনাদের। আপনারা অযথাই সুযোগ পেলে ব্যবসায়ীরা, যে দোষটা তাদের না, তার কারণেও তাদের অভিযুক্ত হতে হচ্ছে। দিস ইজ নট ফেয়ার। এবং এটা তো খুব সিম্পল ম্যাথস। এটা বোঝার জন্য আপনাদের মতো অত বড় অর্থনীতিবিদ হতে হয় না। আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনি ডলারের বিপরীতে টাকার মান ধরে রাখতে পারছেন না, আপনি 22,500 কোটি টাকা অলরেডি ছাপিয়ে ফেলেছেন, যেটা এত অল্প সময়ে এত টাকা ছাপানোটা গুড ম্যানেজমেন্টের সাইন না। সো ব্যর্থতা আপনার। আপনাকেই স্বীকার করতে হবে যে আপনি এটা ম্যানেজ করতে পারছেন না, আপনারা ইকোনমিকে ম্যানেজ করতে পারছেন না, আপনারা বাংলাদেশটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাচ্ছেন। আর সুযোগ পেলে দোষ চাপাচ্ছেন, একবার ব্যবসায়ীদের উপরে, একবার সেই চলে যাওয়া আওয়ামী লীগের উপরে, আর একবার খুঁজে বেড়াচ্ছেন। আপনাদের মানে দুষ্টের তো ছলের অভাব হয় না, আপনাদেরও দোষ অন্যের ঘাড়ে চাপানোর মতো কখনোই কোনো সমস্যা হয় না। আপনারা যে নিজেরা ব্যর্থ, নিজেরা যে আয়নায় মুখ দেখেন না, সেটা কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি, প্রতিদিন টের পাচ্ছি, বাজারে গেলেই টের পাচ্ছি। সুতরাং নিজের দায় স্বীকার করুন, আয়নায় নিজেদের মুখ দেখুন। ব্যবসায়ীরা সবসময় যে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ায়, সেটা সত্যি না, বরং আপনাদের ম্যানেজমেন্ট ফেইলিওরের কারণে ব্যবসায়ীদের কিছু জিনিস বাই ডিফল্ট দাম বাড়িয়ে দিতে হয়। সুতরাং আমার এই প্রোগ্রামটি যারা দেখছেন, তাদেরও একটু বলবো যে আমাদের আসলে একটু ভাবা উচিত। এই যে কথায় কথায় ব্যবসায়ীদের দোষ, সিন্ডিকেটের দোষ, এসব বলে আমাদের এই সব ব্যর্থ উপদেষ্টা নেতারা বারবার পার পেয়ে যায়, এটি ঠিক না। এবং আমাদের এই ব্যর্থতাগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে।